মহাভারতের গান্ধারীর কথা মনে আছে তো? আজকে মুখ্যমন্ত্রী মানে আমাদের প্রাক্তন সততার প্রতীক, যিনি অনেক অহংকার দেখিয়েছেন, অনেক গর্ব করেছেন, আজ তাকে দেখে আমার মনে পড়ছে মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারীর যে অবস্থা হয়েছিল সেই অবস্থাটা। কেন এটা মনে হচ্ছে আমি সেটা বলবো। তিনি বড় একা, কারণ যেসব পারিষদদের তিনি তার আশপাশে বসিয়েছিলেন, যাদের চাকরি চলে যাওয়ার পরেও যাদেরকে তিনি দীর্ঘদিন আমাদের করের টাকায় লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে রেখেছিলেন শুধু তাকে মন্ত্রণা দেওয়ার জন্য, কি করে মানুষের ক্ষতি করা যায় সেসব ঠিক করে দিতেন যারা, সেসব আলাপন বন্দ্যোপাধ্যায়, মনোজ পন্থ, হরিকৃষ্ণ দ্বিবেদী, তারা সকলে একে একে পদত্যাগ করছেন। অভিক সরকার, সেই সঙ্গে আমি একদল সাংবাদিকের নাম আজকে বলবো যারা দিনের পর দিন লুটে পুটে খেয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে গিয়ে তারা মর্নিং ওয়াক করেছেন, কিন্তু কখনো রানীমাকে বলেননি সেই কবিতার মতো রাজা তুমি উলঙ্গ, ভুলটা ধরিয়ে দেননি। যখন কোনো নাবালিকার ধর্ষণ হয়েছে তাদের মুখ থেকে একটা প্রতিবাদ আসেনি, তারা খালি নিজেদের প্রয়োজনটা মিটিয়ে নিয়েছেন। আজকে আমি এই কাহিনীগুলো বলার আগে এটাও বলবো, নতুন যে সরকার আসছে সেই সরকার শপথ নেওয়ার আগেই প্রশাসনিক কাজ শুরু করে দিয়েছে। আমি বলবো কি কি পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে, যাতে কান্নাকাটি বেড়ে গেছে কালীঘাটে, ক্যামাক স্ট্রিটে, কান্না বেড়ে গেছে হাবড়া থেকে বিধাননগর, সর্বত্র যেখানে সততার প্রতীকের ভাইয়েরা এতদিন অত্যাচার করেছেন তারা সবাই বুঝতে পারছেন। সেই কান্নার রোল বর্ধমানের মন্তেশ্বর, গলসি, হুগলির তারকেশ্বর, জগৎবল্লভপুর, সর্বত্র। এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে এখন, কিভাবে সততার প্রতীক আসলে গান্ধারী হয়েছেন কুরুক্ষেত্র যুদ্ধের পর, সারি সারি শবদেহ পড়ে রয়েছে, তার মাঝখান দিয়ে তিনি কিভাবে হেঁটে চলেছেন সেটা, এবং প্রশাসন কিভাবে পদক্ষেপ নিতে শুরু করেছে আগামী সরকারের, সেগুলো জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। পিসিমণি না বড় একা হয়ে গেছেন, বড্ড একা। এখন তিনি বাড়ির বাইরে পা রাখবেন কি করে সেটা চিন্তার। অনেকে বলছেন না অহংকারের জন্য তিনি জিতেছেন বলে দাবি করে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন না রাজভবনে। আসলে তার রাজভবনে যাওয়ার মুখটা নেই, অনেক অহংকার তিনি দেখিয়েছেন, এবং তার সঙ্গে তার ভাইপো অভিষেক, আমি বাবু বলা বন্ধ করে দিয়েছি, অনেক হয়েছে। তারা খালি কনভয় নিয়ে এদিক ওদিক ঘুরেছেন আর মানুষকে চমকেছেন। সেই চমকানোর দিন শেষ। এখন তারা রাস্তায় বেরোলে সাধারণ মানুষ চোর 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 বলে চেঁচাবে। সেই ভয়েই তো পিসিমণি রাজভবনের ওই যে নিরাপদ রাস্তাটা, সেখানে পুলিশের কনভয়, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, এসব সত্ত্বেও যেতে চাইছেন না। আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছিলাম কিভাবে কেন্দ্রীয় বাহিনী তাকে সুরক্ষিতভাবে ভবানীপুরের গণনা কেন্দ্র থেকে বের করে নিয়ে গিয়েছিল। তারপরেও তিনি বলেছেন তার পেটে লাথি মারা হয়েছে, তার ব্যাক মানে পিছনেও লাথি মারা হয়েছে। ভাইপো বাবুকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এটা ঠিক, কারণ তার কোনো অধিকার ছিল না ওই গণনা কেন্দ্রে যাওয়ার। তিনি সাংসদ, তাও সে অনেক দূর ডায়মন্ড হারবারের। ডায়মন্ড মডেল দেখাতে গিয়েছিলেন, তার জেলার আজ কি অবস্থা আপনারা জানেন। কিন্তু এই পিসির প্রতি না মানুষ তো আস্থা দেখিয়েছিল, তিনি বামেদের সরিয়েছিলেন। তিনি যখন চলে গেছেন অনেক মানুষের মধ্যে না এই ভাবটা ছিল যে একটু সমবেদনা জানাবেন, কিন্তু তিনি যখন বললেন আমি হারিনি, মানুষের রায়কে তিনি যখন অস্বীকার করলেন, তখন না সেই সমবেদনা জানানোর ইচ্ছাটুকু মানুষের চলে গেছে। সকলে বলছেন এটাকে বলে বেহায়াপনা। আমি কালকেই বলেছিলাম এই কথাটা, নির্লজ্জ আচরণ বলছেন। তিনি আসলে মনে করেছিলেন কি এই পশ্চিমবঙ্গটা তার। একদিন পশ্চিমবঙ্গের মানুষ 15 বছর আগে তার হাতে রাজ্য চালানোর দায়িত্ব তুলে দিয়েছিল, রাজ্যটাকে তার হাতে তুলে দেয়নি। তিনি যেমন খুশি করবেন, যেখানে খুশি হকার বসাবেন না। আপনাদের এবার মনে করাই মহাভারতের যুদ্ধের পর সারা কুরুক্ষেত্র জুড়ে পড়ে রয়েছে ক্ষত বিক্ষত খালি দেহ, কৌরব পক্ষের দেহ। কোথাও সেই শবের উপরে ঝাঁপিয়ে পড়ছে উন্মত্ত ক্ষুধার্ত শিয়াল, কোথাও ওই বাসি মাংস নিয়ে লড়াই চালাচ্ছে সারমেয় আর গৃধগ্নরা, শকুনেরা, আর তার মধ্যে ওই পচা গলা দেহের মধ্যে দিয়ে চোখে পট্টি বাঁধা গান্ধারী হেঁটে চলেছেন। তখন গান্ধারীকে শ্রীকৃষ্ণ মনে করিয়েছিলেন, তুমি 15 বছর আগে তো গান্ধারী এই পট্টিটা খুলতে পারতে। তোমার যে সন্তানেরা আজকে হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বর্ধমান,
গ্রামে গ্রামে শহরে শহরে মানুষের উপরে অত্যাচার করেছে, তখন তো গান্ধারী তুমি চোখের পট্টি খোলনি, তাহলে তোমার আজ এই বিপদ হতো না। যেমন করে শ্রীকৃষ্ণ গান্ধারীকে বলেছিলেন, এখানে আজকে জনতা সেই কথাটা বলছে, এই কলির গান্ধারীকে সর্বত্র তার পুষে রাখা গুন্ডা সম্পদ বলে যাদের তিনি সম্বোধিত করেছেন, আজ রাজ্যের এই দুর্গন্ধময় পরিবেশের মধ্যে দিয়ে তিনি চলছেন। অশ্রুসিক্ত চোখ দুটো আপনারা দেখতে পাচ্ছেন না, সেটা কালীঘাটের বাড়িতে দরজা বন্ধ করে তিনি কাঁদছেন। বাইরে একটিবার বেরিয়েছেন, সেখানেও এসে আত্মম্ভরিতা দেখিয়ে চলে গিয়েছেন, কারণ সেটা ছাড়া বাকি যে কিছু করা যায় সেটা এই 15 বছরে তিনি ভুলে গেছেন। এক সময় গান্ধী মূর্তির নিচে দাঁড়িয়ে তিনি কেঁদেছিলেন, হাউ হাউ করে কেঁদেছিলেন। আমরা সেই সময় যারা সাংবাদিকতা করেছি তারা সেগুলো দেখেছি। আজ সকালে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সেন্টু, কার্টুনিস্ট, সেই গান্ধারী কেমন ছিলেন আর আজকের গান্ধারীর কি অবস্থা, সেই লেখাটা যখন লিখেছে, লেখাটা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল এই কথাটা সকলকে জানানো দরকার। আমি তখন থেকে ভেবে রেখেছিলাম এই কথাগুলো বলবো। আজকে আমার সাথে কথা হলো আমাদের বর্ধমানের মন্তেশ্বরের নতুন বিধায়ক, তিনি জিতেছেন অনাদি ঘোষ। এই যে এলাকাটা গলসি, মন্তেশ্বর, এইসব জায়গায় যেসব বিধানসভাগুলো, এগুলোতে 50% মুসলিমের বাস, তো 50% হিন্দুর বাস। সেখানে এত এত ভোটে বিজেপি জিতলো কি করে, আমি প্রশ্ন করেছিলাম তাকে। তিনি আমাকে বলছেন, আমরা সব মুসলিম ভোট পাইনি, কিছু মুসলিম ভোট পেয়েছি, কিন্তু তৃণমূল মুসলিম ভোট পায়নি। সিপিএম কে, কংগ্রেস কে, আইএসএফ কে যেখানে যেখানে ভরসা করার মতো কাউকে পেয়েছে তাকে দিয়েছে। আমি তখন প্রশ্ন করেছিলাম, বিজেপির উপরে তারা ভরসা করেননি কেন? বলছে, গ্রামের মানুষের কাছে যান, তাদের কাছে শুনতে পারবেন। 21-এ তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাদেরকে চিহ্নিত করা হয়েছিল। 21-এও জোচ্চুরি করে এই আসন 1015 ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল, এবং পরে যেসব মুসলিম পরিবার বিজেপিকে ভোট দিয়েছিল তাদের পরিবার পিছু 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ যেমন খুশি তেমন জরিমানা করা হয়েছিল, হিন্দুদেরও করা হয়েছিল। আজকে মানুষ না হিসাব চাইছেন। 5 বছর আগে সেই 3.5 লাখ, 4 লাখ টাকা দিয়ে যারা নিজেদের মা বোনের সম্মান বাঁচিয়েছিলেন, নিজের বাড়ির আগুনটা লাগতে দেননি, কারো কারো চাল ভেঙেছিল, বাকিটা যাতে না ভাঙে তার জন্য টাকা দিয়েছিলেন, তারা আজকে হিসেব মেলাতে চাইছেন। তারা চাইছেন সেই সব নেতাদের কাছ থেকে এবার টাকাটা আদায় হোক। নতুন সরকার প্রশাসনিক ব্যবস্থা এমন করুক যাতে সেই টাকা আদায় করা যায়, এবং করা উচিত, করা যাবে। প্রশাসন সেই পদক্ষেপ শুরু করে দিয়েছে। সরকার গঠন হতে সময় লাগবে আরো 2-1 দিন। 9 তারিখে শপথ নেওয়া হবে, ব্রিগেডের মাঠে শপথ হবে, এতটা শোনা যাচ্ছে। সেখানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবং আপনাদের জানাই, নবান্নে বসে সরকার চলবে না। আগেই বিজেপি ঘোষণা করেছিল মহাকরণে বসে সরকার চালানো হবে। নতুন সরকারের মুখ্যমন্ত্রী নবান্নে বসবেন না, বসবেন কোথায়? মহাকরণে। কিন্তু মহাকরণ এখনো প্রস্তুত হয়নি, তাকে তৈরি করতে হবে, অনেক কিছু সাজাতে হবে। তার জন্য আপাতত ঠিক হয়েছে আমাদের যে বিধানসভা রয়েছে, বিধানসভার মধ্যেই কোনো একটি জায়গায় সেখানে মুখ্যমন্ত্রীর সচিবালয় হবে। কেন জানেন? প্রথমত হচ্ছে ওই পাপের নবান্নে বিজেপি পা রাখতে চাইছে না। আর আপনারা সিনেমায় দেখবেন ক্রাইম সিনকে ঘিরে রাখা হয়। এত বছর ধরে, যবে থেকে মহাকরণ থেকে নবান্নে গেছে, তারপর থেকেই কিন্তু দুর্নীতি মাত্রাতিরিক্ত বেড়েছে, মানুষের ওপর অত্যাচার বেড়েছে। আরজিকর কাণ্ডের পর মনে আছে আপনাদের, তখন মনোজ পন্থ তিনি মুখ্য সচিব হিসেবে দালালি করেছিলেন। জুনিয়র ডাক্তারদের সাথে মিটিং করার জন্য নবান্নের সামনে একটা হল ঘরে তাদের বসিয়ে মিটিং করা হয়েছিল। কিভাবে কি আচরণ করা হয়েছিল? সেই ক্রাইম সিনটা এখন ঘিরে রাখতে হবে, তো সব দুর্নীতির তদন্ত করতে হবে। সেখানে অনেকের পায়ের ছাপ আছে, হাতের ফিঙ্গারপ্রিন্ট আছে, সেগুলো সব ম্যাপিং করতে হবে, তাদেরকে ধরতে হবে, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। রাজ্যবাসী চায়, আমি চাই, আপনারা চান। আর আপনাদের হয়ে এই কথাটা আমি বলছি, বলবো, বলে যাব যতদিন না তিহারে ওদের ঠিকানা হয়। বন্ধুরা, আপনারা জানবেন, হয়তো এতক্ষণে জেনে গেছেন যে, দেখুন, আবার মনে পড়লো আমার, গান্ধারী কেমন তিনি সন্তানদের স্নেহ করতেন। যে সন্তানের দেহগুলো পড়ে রয়েছে, এই যে 130টা বিধানসভারও বেশি জায়গায় পরাস্ত হয়েছে তৃণমূল, সেগুলো তো তার সন্তান ছিল। সেই সন্তানরা চন্দননগর, চুঁচুড়া, হুগলি জেলার 16টা আসন, 9টা জেলার সব আসনে আসলে তো কৌরপক্ষের দেহ এক একটা পড়ে আছে। আচ্ছা, তিনি প্রশ্রয় দিয়েছেন সন্তানদের, তাহলে মা বোনের ইজ্জত নেওয়ার প্রশ্রয় দেবেন? হাঁসখালির ওই মেয়েটা তামান্না খাতুন কৃষ্ণগঞ্জে,
ওর বাবা কাকারা একটু কম দুধেল গাই ছিল বলে ওদের বোম মেরে উড়িয়ে দেওয়া হবে বিজয় উল্লাসের বোমায়। পার্কস্ট্রিটের বোনটা বলা হয়েছিল দরাদরির সমস্যা। আরজি করের ঘটনার মুখ ফুটে বলতে ইচ্ছে করেন, আরজি করের বোন এবার বিচার পাবে, তার মাও বিধায়ক হয়েছেন, জনপ্রতিনিধি হিসেবে তিনি গলা তুলবেন। কিন্তু সবচেয়ে বড় দিদির সর্বনাশ হয়ে গেছে যে দিদির ভাইরা কেউই প্রায় যেতেননি। মন্ত্রীদের মধ্যে এক আধজন যারা আছেন তারা আবার জেলেও যাবেন। কিন্তু আমার মনে হচ্ছে আরো কয়েকজনের কথা একটু বলতে হবে। ইতিমধ্যেই আপনারা জানেন 121 নম্বর কালীঘাট রোড এবং 188 হরিশ চ্যাটার্জি স্ট্রিট, 9 নম্বর ক্যামাক স্ট্রিট, যেখান থেকে দুর্নীতি, অন্যায়, অপরাধের যাবতীয় কলকাঠি নাড়া হতো। বাকি যারা করতো তারা তো পুতুল খেলার পুতুল, আঙুলটা ছিল ওপরে, হাতটা ছিল ভাইপোর, সেই হাতে সুতো বাঁধা ছিল, সেই সুতোয় নাচতো সবাই। তারও ওপরে ছিল প্রাক্তনের হাত, সেই হাতের সুতোতেই শাহজাহান নাচতো, জাহাঙ্গীর নাচতো, হুমায়ুন নাচতো। আজকে হুমায়ুন বেরিয়ে গেছে কিন্তু নেচেছে তো। এই হাতের ভরসাতেই তো সে বলেছিল হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, বলেছিল না? আর তিনি বলেছিলেন 1 সেকেন্ডে একটা সম্প্রদায় 12টা বাজিয়ে দেবে। মুসলিমরা এতই খারাপ নাকি? মুসলিম মানে কি দুষ্কৃতি নাকি তারা 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে? আজকে যিনি বলেছিলেন তার উপরে না কোনো রকম কারো কোনো মায়া নেই, সব পাপ তার ঘাড়ে পড়েছে। তাই গোটা রাজ্যের কোটি কোটি মানুষ আজকে প্রতিবাদ করেছেন। প্রতিটি আসনে হাজারে হাজারে মানুষ 1 সেকেন্ডে বোতাম টিপে তাকে ফেলে দিয়েছে। তিনি এখনো চেয়ার আঁকড়ে বসে থাকতে চাইছেন, কিন্তু নিয়ম যা বলছে তিনি পারবেন না। তো তাকে ঘাড় ধাক্কা না দেওয়া পর্যন্ত তিনি যেতে চাইছেন না, কিন্তু সংবিধান তাকে ঘাড় ধাক্কা দেবে। মানুষ যা করার করে দিয়েছে। ভাইপো বাবুর ওই 188 হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন, তার তলা থেকে ওই যেখানে না প্রচন্ড রোদের মধ্যে পুলিশদের বসে থাকতে হতো, তাদের জন্য একটা পেডেল স্ট্যান্ড ফ্যান থাকতো, সেখানে ওই পুরনো জলের বোতল, পুলিশ ক্যাম্প সব উঠে গেছে, কিছু নেই। ওই ফ্যান, বোতল, চেয়ার সব কিছু প্রিজন ভ্যানে উঠেছে। এই প্রিজন ভ্যানের কথায় মনে পড়লো, কাকদ্বীপে না মা কালীর প্রতিমাকে ওই প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। আজকে দিকে দিকে যে ভাঙচুর চলছে আমি তাকে সমর্থন করি না। কোথাও একজন লেনিনের মূর্তিকে ভাঙা হয়েছে বলে আজকে বামপন্থীরা প্রচন্ড প্রতিবাদ করছেন। আমিও বলছি কোনো মূর্তি ভাঙা কোনো সমাধান নয়, কিন্তু দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, সেই রাজার মূর্তিটাই কিন্তু ভাঙা হয়েছিল, ওটা প্রতীকী। আপনারা শিখিয়েছেন কি করে মূর্তি ভাঙতে হয়। বাংলাদেশের কথা ভাবুন, গত কয়েকটা বছর ধরে কত দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে, কত সরস্বতী মায়ের হাত ভেঙে নেওয়া হয়েছে। একবার ভাবুন তখন আপনারা প্রতিবাদ করতেলেন না কেন? তখন প্রতিবাদ করলে আজকে আপনাদের গলায় এই প্রতিবাদটা মানাতো। আমি তখন প্রতিবাদ করেছি, তাই আমার গলায় মানায় যে কোথাও কোনো ভাঙচুর করবেন না। প্রশাসন নতুন সরকারে এলে একদিন দুদিন নাচানাচি করেছেন পদ্মফুল নিয়ে, ঠিক আছে, পুলিশ দলদাস হয়ে যাবেন না। সব মূর্তি ভাঙার সাজাই যেন একরকম হয়। তবে বিজেপির একটা আপদ হয়েছে জানেন, রাতারাতি এমন সব টোটো অটো দেখবেন সব জায়গায় বিজেপির ঝান্ডা, তেমনি হাজারে হাজারে মানুষ হঠাৎ করে বিজেপি হয়ে গেছেন, তাদের মুখে জয় শ্রীরাম ধ্বনি। আপনারা স্থানীয় স্তরে বুঝতে পারছেন কে নতুন বলছে কে পুরনো। এই নতুনরাই যত অত্যাচার এবং গোলমালের কাজ করছে, তাদের জয় শ্রীরামে অনেক ভেজাল আছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ঠিক করে দিয়েছে যে রাজ্যের অনুষ্ঠানে এতদিন গাওয়া হয়নি, বন্দে মাতারাম গাইতে হবে। যারা পৌত্তলিকতার কথা বলে এই গানের বিরোধিতা করেছেন তাদেরকে উঠে দাঁড়াতে হবে প্রতিটি কিছুতে। আমরা যারা এই কথাটা জোর গলায় বলেছি, জোর গলায় ভারত মাতা কি জয় বলেছি, আমরা যারা বন্দে মাতরম কুণ্ঠা ছাড়া গাইতে পেরেছি, তারা জিতেছি। আজকে সবাইকে গাইতে হবে, কোথাও কোনো নিরাপত্তা পাওয়া যাবে না। প্রাক্তনের বাড়ির সামনে ওই ব্যারিকেডগুলো কালকেই সরে গিয়েছিল, ভাইপোরগুলোও সরে যাচ্ছে। এইবার কি সরা শুরু হয়েছে? আলাপন বন্দ্যোপাধ্যায় আমপান হয়েছিল এই রাজ্যে, প্রচুর ক্ষয়ক্ষতি, তা নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক করতে এসেছিলেন। সেই বৈঠক থেকে আইএএস আলাপন বন্দ্যোপাধ্যায় আপনি উঠে চলে গিয়েছিলেন। তার কারণ চটির গন্ধে গন্ধে আপনি গিয়েছিলেন, কারণ চটিটা উঠে গেছিল। পারেন না তো। তারপর তো দিল্লিতে ডাকা হয়েছিল, যাননি, চাকরি ছেড়েছেন। আপনি এখনো পেনশন পান না, গ্র্যাচুইটি পাননি, কোনোদিন পাবেন কিনা জানা নেই। কিন্তু আপনার মাথার উপরে প্রাক্তনের হাত ছিল বলে এতদিন আপনি কোটি কোটি টাকা, এই আমাদের করের টাকা ভোগ করেছেন। আপনার পরিবারের অনেককে বড় বড় চাকরি পাইয়ে দিয়েছেন। আমি আপনাকে অনেকদিন আগে থাকতে চিনি, আপনি তো সাংবাদিক ছিলেন, তারও আগে চন্দননগরে এসডিও হয়ে গিয়েছিলেন। আপনি মাধ্যমিক পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গর্বের
ফল করেছিলেন, কিন্তু কেন, কিসের জন্য এত মেধা থাকা সত্ত্বেও আপনি চটির গন্ধে প্রধানমন্ত্রীর বৈঠক থেকে উঠে গিয়েছিলেন? এবার কি করবেন? আপনাকে তো ইস্তফা দিতে বলা হয়েছে, আপনি ইস্তফা দিয়ে দিয়েছেন। একই কথা মনোজ পন্থ, হরিকৃষ্ণ দ্বিবেদী, আপনাদেরও তো একই অবস্থা। অভিক সরকার সারাক্ষণ তিনি নানাভাবে বলে গেছেন যে এই সরকার যা করছে সব ঠিক। পিসিমণি যখন বলেছিলেন যে এইখানে যে আমাদের সিধু কানু ডহর আছে, সিধুবাবু, কানুবাবু, ডহরবাবু, ডহর মানে যে রাস্তা, সেটা মুখ্যমন্ত্রী জানতেন না। না জানাটা কোনো অপরাধ নয়, উনি অনেক কিছুই জানেন না। উনি শেক্সপিয়ারকে, রবীন্দ্রনাথকে একসাথে বসিয়ে শরবত খাইয়েছেন, কিন্তু প্রতিবাদটা করেননি এরা কেউ। এই শিক্ষিত মানুষগুলো, তাদের কিন্তু আজকে কারো চাকরি নেই। এবার কয়েকজন সাংবাদিকের নাম বলবো। একসাথে কাজ করেছে দেবদীপ পুরোহিত, অফিসে তিনি চাকরিটা করতে পারছিলেন না, কোনো কারণে তাকে চাকরিটা ছেড়ে দিতে হয়। তারপর তিনি চলে গেলেন, সিএমওতে চাকরি নিলেন। আসলে চাকরিটা দেওয়া হলো তাকে, খুব ভালো কথা, চাকরিতে কোনো অপমান নেই, তার প্রতিভা ছিল। কিন্তু তিনি খড়দহে ভোটে দাঁড়াতে গেলেন, দুটো তো একসাথে হয় না। এই রাজ্যে একজনের বিরল প্রজাতির সাংবাদিক আছেন, আমি নাম বলছি না, তিনি যে টেবিলে বসে কপি লেখেন সেই টেবিলে তৃণমূলের হয়ে দিনের পর দিন প্রেস কনফারেন্স করেন, কারণ তার মালিক তিনি সবাই একই মামলায় জেল কেটে এসেছেন। মালিকের বলার ক্ষমতা ছিল না। জেল খাটা আসামি কোনো কাগজে চাকরি পেতে পায় না, তাহলে কি করে তিনি চাকরি পেয়েছিলেন বলুন তো? কার ফোন এসেছিল? ভূষণ গুপ্ত, আপনি শুভেন্দু অধিকারীকে বরাহনন্দন লিখেছেন কাগজে, আপনি গিরগিটি ভেন্দু লিখতেন। আপনি খুব বড় পরিবারের, আপনার পিতা ক্ষেত্রগুপ্ত, তিনি বাংলা সাহিত্যের জন্য অনেক কিছু করেছেন। আপনার দাদা বাংলার একজন স্বনামধন্য গল্পকার, আর আপনি কি করেছেন? বিজেপি বহিরাগত দল, এইটা প্রমাণ করার জন্য আর চটির গন্ধ শোকার জন্য, চটির স্বাদ নেওয়ার জন্য আপনি বিজেপির বদলে ভাজপা লিখেছেন আপনার কাগজে, বাংলা কাগজে ভাজপা লিখেছেন। অন্যায় করেছেন, আপনার বাবার প্রতিও আপনি শ্রদ্ধা দেখাতে পারেননি। আরো একজনকার নাম নিতে হবে, সাংবাদিকতার মামা। মামার ভালো নাম দেবাশিস ভট্টাচার্য, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন আর কি, তখন তিনি যাকে মামা বলে ডাকেন, তিনি তো সবার মামা। আচ্ছা মামা, আপনি চাকরি করেছেন, আর বছরের পর বছর আপনি রিটায়ারমেন্টের পরেও কি করে এক্সটেনশন পেতেন বলুন তো? আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী কার ফোনে আপনার চাকরির মেয়াদ খালি বাড়িয়ে যেত, এবং একটা সময় যখন আর চাকরির মেয়াদ বাড়ানো গেল না, তখন আপনি কৃষি সংক্রান্ত কোনো একটা কমিটির মাথায় বসে এই রাজ্যের মানুষের করের টাকায় খেলেন, টাকা জমালেন, সম্পদ বাড়ালেন। কোন অধিকারে? কৃষি নিয়ে আপনি কবে পড়াশোনা করেছিলেন? কি করেছেন? চাকরি নেই, আর পদত্যাগ করতে হচ্ছে। আর ওদিকে আমাদের জলশোভন কানন, আমাদের প্রাক্তনের বড় আদরের কানন, যিনি বৈশাখীর তার আসল যে ঘরণী, তিনিও হেরেছেন। শোভন স্ত্রীকে হারিয়েছেন, এবার তাকে এনকেডি এর একটা মাথায় বসিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নামক দিদিটি, সেটাও গেল। দেখুন, বৈশাখী যদি থাকে, এবছরে কাল বৈশাখীর ঝড় তো এখনো মেটেনি, থাকবে থাকবে। আপনার অনেক সম্পদ আছে, তাই থাকবে। আপনি এদল এদল অদল বদল অনেক করেছেন। আপনি ভাইপোর পা ধরেছিলেন ক্যামাপ স্ট্রিটে গিয়ে, সেই ভাইপোর পাটাই আর নেই, মানে পায়ের গুরুত্ব আর নেই। সুতরাং না, দিনকাল খুব খারাপ, বুঝলেন? চতুর্দিকে যে অশান্তি হচ্ছে, অশান্তিগুলো বন্ধ করতে হবে। প্রশাসন ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। বিধান ভবনে, মানে আমাদের বিধানসভা ভবনে মুখ্যমন্ত্রীর সচিবালয় তৈরি হচ্ছে, ব্রিগেডের শপথের প্রস্তুতি হচ্ছে। ওদিকে রাজভবনে, মানে এখন নাম লোকভবন, সেখানে শপথের নানা রকম নিয়ম কানুন আছে, সেসব কাজ হচ্ছে। অমিত শাহ আসছেন, মন্ত্রিসভা গঠিত হয়ে যাবে দিন দিন। বাবু বললাম একবার, কেন জানেন? আপনার বাড়িতে না নিরাপত্তা মনে হয় আর দরকারও নেই, কারণ আপনি খুব নিরাপদ জায়গায় খুব তাড়াতাড়ি যেতে পারবেন বলে আমার মনে হয়। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, ভালো লাগলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।